হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অপরাজের তারুণ্যের পডকাস্ট কৈশোর তারুণ্যের কণ্ঠস্বর। আমরা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের গঠনমূলক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। আজ আমি আপনাদের হোস্ট আহসান হাবিব। আমরা এখন মানসিকভাবে খুব অস্থির, সারাক্ষণ ক্লান্ত অনুভব করি, তাই না? জীবনে চলতে গেলে আমাদের যেই শক্তি, প্রেরণা, উৎসাহ সব ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তবে আপনাদের এই মানসিক স্বাস্থ্য ঠিক করতে কি কি প্রয়োজন তা নিয়ে আজ অবশ্যই আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে ডিজিটাল ডিভাইস এবং মানসিক স্বাস্থ্য। আজ আমাদের সাথে উপস্থিত আছেন বিশেষ অতিথি অধ্যাপক ডক্টর হেলাল উদ্দিন আহমেদ, শিশু ও কিশোরদের সাইকিয়াট্রিস্ট, ফরিদপুর মেডিকেল। আপনাকে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, এখন আমাকে বলুন তো, এই বর্তমানে যে ডিজিটাল ডিভাইসগুলোর প্রতি আমরা আসক্ত হচ্ছি, এই আসক্তগুলো কি মানসিক সমস্যা? ডিজিটাল ডিভাইস ব্যবহার করা কিন্তু বর্তমান সময়ের একটি দাবি। আমরা যদি ডিজিটাল ডিভাইস ব্যবহার না করি, আমরা যদি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারি, তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। ফলে কৈশোর, তরুণ থেকে শুরু করে সকল বয়সী মানুষের জন্যই কিন্তু ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে হবে। কিন্তু আপনি একটি শব্দ বলেছেন, সেটা হচ্ছে আসক্তি। হ্যাঁ। এই ডিজিটাল ডিভাইস ব্যবহারটি যদি আমাদের অতি ব্যবহার হয়ে যায় বা অপব্যবহার হয়ে যায় এবং এটার উপরে যদি আমাদের নির্ভরশীলতা বেশি চলে আসে, তখন কিন্তু আমরা সেটাকে আসক্তি বলি। আর এই আসক্তি কিন্তু একটি মানসিক স্বাস্থ্য সমস্যা। ফলে যতক্ষণ পর্যন্ত এটির আমরা উপযুক্ত ব্যবহার করব, ততক্ষণ পর্যন্ত সেটি রোগ নয়। কিন্তু যখন আমরা অতি ব্যবহার করব বা অপব্যবহার করব, এবং অতি ব্যবহার ও অপব্যবহারের কারণে যখন এটার উপরে নির্ভরশীলতা তৈরি হবে, এটি ব্যবহার না করলে খারাপ লাগবে এবং প্রতিনিয়ত এটি ব্যবহার করতে করতে আমরা জীবনের অন্যান্য কাজগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখব, তখন সেটিকে আমরা বলি আসক্তি। আর সেটি কিন্তু একটি মানসিক রোগ। ধন্যবাদ আমাদেরকে বিষয়টি সম্পূর্ণভাবে বোঝানোর জন্য। তার মানে এখানে হচ্ছে আমাদের ঘুম, মনোযোগ এগুলোর প্রতি হচ্ছে আমাদের অনেক মারাত্মকভাবে এই বিষয়টা প্রভাব ফেলে। একটা ঘটনা বলি, আমার ব্যক্তিগতভাবে আমি হচ্ছে একদিন গেম খেলছিলাম, এখনও খেলি। তো আম্মু হচ্ছে আমাকে ডাকছে ভাত খাইতে। তো আমি বলতেছি যান আমি আসতেছি, কিন্তু একটু পরে আবার ডাকতে আসে। তো আমি ওনাকে ঝাড়ি মেরে বলি আমি তো বলছি আমি আসতেছি। এরপর যখন আমি গেম শেষ করে দেখি যে প্রায় 35 মিনিটের মতো সময় আমি এখানে নষ্ট করেছি। তার মানে এই এতক্ষণ আমার আম্মু খাবারটা নিয়ে বসেছিল। তো আমরা যে এই কাজগুলো করতেছি, তো এই অনলাইন গেমিং, তারপর যে ফেসবুক স্ক্রলিং, এগুলো আমরা বন্ধ করতে আমাদের কষ্ট হয় কেন? মানে কেন পারি না? এখন আমি স্ক্রলিং করি। প্রথমত যখন এই ডিজিটাল ডিভাইসের মধ্যে আমরা ঢুকে যাই, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সেখানে কিন্তু এন্টারটেনমেন্টেরও অনেক উপকরণ থাকে, বিনোদনের উপকরণ থাকে, অনেক গেম থাকে, অনেক গান, মুভি এগুলো থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভেতরে আমার পোস্ট, বর্ণের পোস্টে লাইক, কমেন্ট এগুলো দেখার ও পাওয়ার একটা বাসনা আমাদের মধ্যে থাকে। ফলে এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু আমাদের রিওয়ার্ড সিস্টেম বলি, আমাদের ব্রেনের ভেতরে একটা অংশ আছে রিওয়ার্ড সিস্টেম, মানে পুরস্কার কেন্দ্র। সেখানে ডোপামিন নামে একটি হরমোন নিঃসরণ হয় বলে সেই পুরস্কার কেন্দ্র বা রিওয়ার্ড সেন্টারটি উদ্দীপ্ত হয়। ভালো একটি গান শুনলে উদ্দীপ্ত হয়, একটি মুভি দেখলে উদ্দীপ্ত হয়, গেমে যখন আপনি এগিয়ে যাচ্ছেন তখন আপনার রিওয়ার্ড সেন্টারটি উদ্দীপ্ত হচ্ছে। আপনি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো একটি ভালো কমেন্ট শুনছেন বা লাইক পাচ্ছেন, তখন আপনার ডোপামিন সিস্টেমটি কিন্তু চালু হচ্ছে। এর জন্য কি উত্তেজনা কাজ করে? হ্যাঁ, উত্তেজনা কাজ করে এবং একটা ভালো লাগা বোধ তৈরি হয়। আমাদের একটা ইউফোরিয়া বলি, মানে ভালো লাগা বোধ তৈরি হয়। এবং ভালো লাগা বোধটা যখন একবার তৈরি হয়, তখন সেই ভালো লাগা বোধের স্মৃতি আমাদের ব্রেনে কিন্তু রয়ে যায়, আমাদের মস্তিষ্কে রয়ে যায়। এবং বারবার সেই স্মৃতিটাকে আমরা ফিরিয়ে আনতে চাই, আমরা চাই আরেকটু ভালো লাগুক, বারবার ভালো লাগুক। সেই জায়গা থেকেই কিন্তু আমাদের বারবার সেই ডিজিটাল ডিভাইস ব্যবহার করার একটি প্রবণতা পারে। আমরা সবসময় নিজেকে ভালো লাগাতে চাই এবং সেই ভালো লাগাটি আমরা খুঁজে পাই এই ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করার মধ্য দিয়ে। এবং অতি ব্যবহারের মধ্য দিয়ে কিন্তু আমরা এটিকে একটি নিজের ভালো লাগার জায়গাটা তৈরি করি এবং এটা কিন্তু এক ধরনের আসক্তি, আপনি যেটা বলেছেন, নেশার মতো। অন্যান্য যে দ্রব্য ব্যবহার করে আমরা নেশা করে অনেকে, তার মতো এটাও কিন্তু ডিজিটাল ডিভাইসের নেশাও কিন্তু একটি নেশা। ধন্যবাদ। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ডিজিটাল লিটারেসি এই জিনিসটা সম্পর্কে হচ্ছে আমরা শিক্ষার্থীরা অনেকেই জানি না। তো আমাদের তো এই সব বিষয়গুলো নিয়ে সতর্ক থাকা উচিত, সিকিউর থাকা উচিত এইসব বিষয় নিয়ে। তো আপনি যদি বলতেন যে এই ডিজিটাল লিটারেসি শিক্ষায় স্কুল পর্যায়ে আসলে কতটুকু প্রয়োজন? আসলে ডিজিটাল লিটারেসি বলতে আমরা বুঝি যে ডিজিটাল ডিভাইসগুলোকে বা ডিজিটাল প্ল্যাটফর্মকে, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমকে বা ইন্টারনেটকে আমরা কিভাবে ব্যবহার করব, তার ব্যবহার বিধি,
অর্থাৎ সব কিছুর কিন্তু একটা ব্যবহার বিধি আছে। হ্যাঁ, আমরা কলমটা কিভাবে ধরবো সেটার যেরকম একটা নিয়ম আছে, তা ডিজিটাল ডিভাইস ব্যবহার করার, ইন্টারনেট ব্যবহার করার, প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করারও কিছু নিয়ম কানুন আছে। এটাকে আমরা অনেক সময় বলে থাকি ডিজিটাল এটিকেট বা ইন্টারনেট এটিকেট, বা আপনি যেটাকে বলছেন এক ধরনের লিটারেসি। সেই ডিজিটাল লিটারেসি, ডিজিটাল এটিকেট, এটি কিন্তু শুধু যে স্কুলের সিলেবাস থেকে শিক্ষকরা শিখিয়ে দেবেন তা কিন্তু নয়। এটি আমাদের নানানভাবে শিখতে হবে, আমাদের ইকোলজিক্যাল সিস্টেম থেকে, চারপাশ থেকে শিখতে হবে। পরিবারের ভেতরের থেকে শেখাটা শুরু করতে হয়। বাবা মা, পরিবারে প্রাপ্তবয়স্ক মানুষেরা কিভাবে এই ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করছেন সেটার উপরে নির্ভর করে কিন্তু শিশুরা, কিশোররা, তরুণরা এই ডিজিটাল মাধ্যমের ব্যবহারটি শেখে। ঠিক তেমনিভাবে স্কুল কলেজে যদি সত্যিকারেই আপনি যেভাবে বললেন যে পাঠ্যপুস্তক, কারিকুলামেও এর ব্যবহারবিধি সম্পর্কে 2-4 লাইন থাকে, তাহলে কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে তারা শিখতে পারে। পাশাপাশি কমিউনিটিতে আমার পিয়ার গ্রুপ, আমার বন্ধুরা, আমার স্বজনেরা, আমার পাশের মানুষেরা, আমার ক্লাসমেটরা, তারা কি করে এই ডিজিটাল ডিভাইস ব্যবহার করছে, আমরা কিন্তু তাদের দ্বারা প্রভাবিত হই। পিয়ার প্রেশার, তাদের কাছ থেকেও কিন্তু আমাদের শিখতে হবে। তার মানে এটি শুধু যে বিদ্যালয় থেকে শিখবে তা কিন্তু নয়, এটি পরিবার থেকে শিখবে, চারপাশ থেকে শিখবে, এবং অবশ্যই প্রাতিষ্ঠানিক কিছু বিষয়, এই ডিজিটাল লিটারেসির বা ইন্টারনেট ডিজিটাল এটিকেট, এটি কিন্তু স্কুল থেকেও শেখার সুযোগ রয়েছে। হ্যাঁ, আমরা প্রযুক্তি ছাড়তে চাই না, আমরা সুস্থভাবে ব্যবহার করতে চাই। আপনি যে বললেন যে বাবা মারা হচ্ছে এই শিক্ষাগুলো হচ্ছে সন্তানদেরকে দেবে, তো আপনার কি মনে হয় দেশে হচ্ছে কোনো নীতি থাকা উচিত যেখানে হচ্ছে দিনে কত ঘন্টা থাকতে পারে, বা একজন বাবা মা তার সন্তানকে হচ্ছে কতক্ষণ স্ক্রিন টাইমে রাখবে তাকে, এই বিষয়টা নিয়ে কোনো নীতি থাকা উচিত বলে আপনি মনে করেন? এটা নিয়ে আসলে নানান রকমের দ্বিমত রয়েছে। এখন রাষ্ট্রীয় নীতি থাকলেই যে সেটি আমরা পালন করব তা কিন্তু নয় সব সময়। যেমন আমাদের দেশের কথা যদি বলি, যে বাল্য বিবাহের জন্য কিন্তু আমাদের দেশে একটি নীতি আছে, যে নীতির পরেও আমরা দেখছি দেশে বাল্য বিবাহের হার কিন্তু অনেক বেশি। তার মানে শুধু নীতি দিয়ে আমরা কোনো বিষয়কে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছি না। তার আগে সবচাইতে বেশি দরকার হচ্ছে আমাদের সামাজিক সচেতনতা এবং পারিবারিক শিক্ষা। অর্থাৎ পরিবারের ভেতর বাবা মায়েরা যদি এই নীতিমালার ভেতরে যে কথাগুলো আপনি বললেন, যেটি আপনি চাচ্ছেন, যেটি নির্দিষ্ট সময় করবে, রাতের বেলা করবে না ব্যবহার, বা কতক্ষণ করবে, সেটি যদি পরিবারের ভেতর সেটির চর্চা করা হয়, তাহলে কিন্তু আপনার আর নীতিমালার প্রয়োজন পড়ে না। সুতরাং সবার আগে শুরু করতে হবে পরিবার থেকে। পরিবারের ভেতরে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের যে নিয়ম নীতি, সেটি যদি আমরা প্রথমে শুরু করি, তারপরে যদি আপনি যেটা আগে বললেন লিটারেসির ব্যাপারটি, স্কুল কলেজে যদি সেটিকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেই, তারপরে কিন্তু আসে আমাদের রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রীয়ভাবে নীতিমালা প্রণয়ন করা। আমরা কখনোই চাই না এটাকে নিয়ন্ত্রণ করতে, আমরা চাই এটির একটি সুষ্ঠু এবং একটি যৌক্তিক ব্যবহার যাতে হয়। নিয়ন্ত্রণ শব্দটার ভেতরে কিন্তু এক ধরনের আমরা বলবো যে একটা শক্তি প্রয়োগের ব্যাপার থাকে, যে আমরা জোর করে নিয়ন্ত্রণ করতে চাই, আমরা সেটি চাই না। আমরা চাই শক্তি প্রয়োগ ছাড়া মোটিভেশনের মধ্য দিয়ে নিজের ভেতরে এই তাড়নাটা থাকতে হবে যে আমার ডিজিটাল প্ল্যাটফর্ম, এই প্রযুক্তি, এই ইন্টারনেটকে আমরা দায়িত্বশীলতার সাথে ব্যবহার করব, যৌক্তিকভাবে ব্যবহার করব, এবং উপযুক্ত কাজে, উপকারের জন্য, শিক্ষার জন্য, বিনোদনের জন্য, এবং কখনো কখনো আমরা দেখেছি কিন্তু ব্যবসায় আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। সুতরাং এটির অনেকগুলো ভালো দিক আছে, সেই ইতিবাচক দিকগুলোকে আমরা তুলে ধরে সেটিকে ব্যবহার করব, নিয়ন্ত্রণ করে নয়, সচেতনতার মধ্য দিয়ে, এবং পারিবারিক এবং বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, কলেজ ভিত্তিক কিছু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্য দিয়ে। আচ্ছা, আপনি বলেন যে পরিবার থেকে সবার আগে হচ্ছে সচেতন হওয়া উচিত। তাহলে আমি যদি বলি, আপনি একজন বাবা হিসাবে আপনার সন্তান কতক্ষণ হচ্ছে স্ক্রিন টাইমে আছে সেটা নিজ থেকে বোঝা এবং কতটুকু রাখা উচিত বলে আপনি মনে করেন? আসলে এটার কিন্তু কোনো ধরাবাঁধার সময় আমরা দেব না। যদি তার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু সে একটু লম্বা সময় ডিজিটাল প্ল্যাটফর্মে থাকতে পারে। যেমন আমরা কোভিডকালীন সময়টিতে দেখেছি 4 ঘন্টা 5 ঘন্টা তারা কিন্তু এক ধরনের অনলাইন ক্লাস করতেন। সুতরাং সেটি কিন্তু প্রয়োজনের তাগিদে তাদের করতে হয়েছিল। আবার যদি প্রয়োজন না থাকে, তার স্কুলের সময় বাদ দিয়ে, সামাজিক দক্ষতাগুলোর সময় বাদ দিয়ে, খেলার সময় বাদ দিয়ে, পরিবারের সাথে তার যে একটি সম্পর্কের জায়গা, পরিবারের সাথে যে ইন্টারেকশন করতে হবে তার, সেটিকে বাদ দিয়ে যদি সেই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে, তাহলে কিন্তু সেটি তার জন্য ক্ষতিকর। সুতরাং একটি নির্দিষ্ট সময় কিন্তু বলা যাবে না, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা, 5 ঘন্টা নয়। প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবে। যদি প্রয়োজন বেশি থাকে সে লম্বা সময় ব্যবহার করবে, যদি প্রয়োজন না থাকে, যৌক্তিক কারণ না থাকে, তাহলে সে অল্প সময় ব্যবহার করবে, যতটুকু দরকার ততটুকু ব্যবহার করবে। এই প্রসঙ্গে একটা জিনিস যদি আমি বলি, আপনি কিন্তু শুরুতে আপনার জীবনের উদাহরণ দিয়েছিলেন, যে আপনার মা আপনাকে খেতে ডাকছিল, আপনি যান নাই, এবং আপনি একটা শব্দ ব্যবহার করেছেন যে ঝাড়ি দিয়ে বলেছি যে আমি আসতে পারবো না। এটিকে কিন্তু আমাদেরকে ইঙ্গিত করে
যে আপনার কিন্তু তখন আচরণের সমস্যা হয়েছিল একটু, হ্যাঁ। যে আপনি রেগে গিয়েছিলেন বা আবেগটিকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই, এবং ডিজিটাল প্ল্যাটফর্মের ভেতরে আপনি এত বেশি নিমগ্ন ছিলেন যে আপনার মা, আপনার গুরুজন বা পরিবারের খুব প্রিয় মানুষ, তার সাথেও কিন্তু আপনি খানিকটা রূঢ় ভাষায় হয়তো উত্তরটি দিয়েছিলেন। এবং দেখেন কখন ওই 35 মিনিট সময় চলে গেছে তার হিসাব কিন্তু আপনার কাছে ছিল না। হ্যাঁ। এটিকে কিন্তু আমরা বলি এক ধরনের ফাবিং। ফাবিং শব্দটি আসছে আসলে ফোন এবং স্নাবিং, এই দুটো শব্দ থেকে। মানে ফোনের মাধ্যমে যদি আমি অন্যকে উপেক্ষা করি, ফোনের মাধ্যমে আমি যদি অন্যকে অবজ্ঞা করি, অন্যকে ইগনোর করি, ফোনটাকে ব্যবহার করে, তখন যে আচরণটি আমরা করি সেটিকে আমরা বলি ফাবিং। রুমের ভেতরে দুজন মানুষ বসে আছেন কিন্তু কেউ কারোর সাথে কথা বলছেন না, হাতে দুজনেরই ফোন। অথবা গাড়িতে দুজন যাচ্ছেন, স্বামী স্ত্রী দুজনের হাতেই ফোন, কেউ কারোর সাথে কথা বলছেন না, বাইরের দৃশ্যও দেখছেন না। এটিকে আমরা বলি ফাবিং। ফাবিংয়ের মধ্য দিয়ে কিন্তু আমরা আসলে একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি, সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ি, সম্পর্কের জায়গাটার দূরত্ব তৈরি হয়। ফলে ফোন জেগে থাকে কিন্তু সম্পর্কটি কিন্তু ঘুমিয়ে পড়ে। ফলে এই ফাবিংটিও কিন্তু আমাদের জন্য ডিজিটাল আসক্তির একটা অন্যতম আমরা মনে করি কম্পোনেন্ট। এটিকেও কিন্তু আমাদেরকে প্রতিরোধ করা প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এত সুন্দর উদাহরণ দিয়ে আমাদেরকে বোঝানোর জন্য। আসলে আমরা দৈনন্দিন জীবনে এত বেশি ফোন ব্যবহার করি, প্রতিদিন দেখা যাচ্ছে যে এই ফোন থেকে বের হয়ে একটা সময় আমরা হাতে রাখতে পারি না যে আমরা এই কাজগুলো করব। তাছাড়া এখন দেখা যাচ্ছে এআই এর যুগে আমরা তো বই পড়ি না, এবং কি যে কোনো ধরনের কোনো বড় বা কঠিন প্রশ্ন আসলে সেটা আমরা ভাবতে চেষ্টা করি না, আমরা একটু ডিপলি ভাবি না যে আসলে উত্তরটা কি হবে বা আমি নিজে থেকে জানতে পারি কিনা। আমরা ডিরেক্ট গুগলে অথবা এআই চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করি যে এই প্রশ্নটার উত্তর দাও, এরপরে ও যেভাবে বোঝায় সেভাবে বুঝে নিই। আমরা নিজে থেকে সেটা ধারণ করতে পারি না। তো এই ক্ষেত্রে মানে কি করণীয়, যে আমাদের ছেলেমেয়েরা তো যেখানে সহজ সেখানেই যাবে, এটাই তো স্বাভাবিক। তো এই ক্ষেত্রে কি তাদেরকে পাঠ্য বই বা যেগুলো পড়লে আরও জ্ঞান লাভ করতে পারবো সেদিকে ধাবিত করার পদ্ধতি বলে আপনি কি মনে করেন? আসলে এই বিষয়টাও কিন্তু আমরা বলবো যে খুব সাদা কালোর মতো নয়, খুব বাইনারি না যে এআই ব্যবহার করা যাবে না, চ্যাট জিপিটি ব্যবহার করা যাবে না, গুগল ব্যবহার করলে আমার বুদ্ধির বিকাশ কমে যাবে, ব্যাপারটা কিন্তু তা নয়। আমরা দেখেছি কোভিডকালীন সময়টিতে আমরা যখন বলেছিলাম যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইন্টারনেট প্ল্যাটফর্ম বা ডিভাইস ব্যবহার করতে করতে আমাদের তরুণ প্রজন্ম গেল একটা রব উঠেছিল না, যে সব সময় তারা এটার মধ্যে নিমগ্ন থাকছে, আসক্ত হয়ে পড়ছে। কোনো গবেষণা, বিশেষ করে আমরা যদি স্ক্যান্ডিনেভিয়ান কতগুলো দেশ রয়েছে, নরওয়ে, সুইডেন, তাদের কিছু গবেষণা ছিল সেই সময়, তারা কিন্তু বলেছে এবং পরবর্তীতে তারা বলেছে যে এই যে কোভিডকালীন সময়টিতে ইন্টারনেটের ব্যবহার শেখা, ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্য দিয়ে জ্ঞান আহরণ করা, ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্য দিয়ে নিজেকে বিকশিত করা, এটি কিন্তু সেই সমস্ত দেশের তরুণদেরকে কখনো কখনো আরও বেশি বিকশিত করেছে। ফলে তারা কিন্তু এটির কিছু পজিটিভ সাইড বা ইতিবাচক দিকগুলো দেখেছে। এবং চ্যাট জিপিটি বলি আমরা, আপনি যেগুলো বললেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গুগল বা যেই ধরনের প্ল্যাটফর্ম রয়েছে, সেগুলো ব্যবহার করাটি দোষের নয়, আমরা কিভাবে ব্যবহার করছি সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা অনেকটা বিদ্যুতের মতো। আমাদের এই ঘরটি থেকে শুরু করে আমার প্রত্যেকের বাড়িতে কিন্তু বিদ্যুৎ রয়েছে, সেই বিদ্যুৎ দিয়ে আমরা লাইট, ফ্যান, আমাদের ফ্রিজ, কম্পিউটার, ল্যাপটপ সব চালাই। এখন কিন্তু বিদ্যুৎ কিন্তু খুব আবার বিপজ্জনক জিনিস। সেই বিদ্যুতের তার যদি আমি স্পর্শ করি তাহলে কিন্তু আমি বিদ্যুতায়িত হব, আবার বিদ্যুৎ ছাড়া আমি চলতে পারবো না। তাহলে সেই ডিজিটাল প্ল্যাটফর্ম, সেই এআই, সেই চ্যাট জিপিটি বলুন, সেই গুগল বলুন, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু এখনকার দিনে বিদ্যুতের মতো। কী কারণে বিদ্যুতের মতো? যে এটিকে যদি আমরা খুব যৌক্তিকভাবে ব্যবহার করতে পারি, সঠিকভাবে ব্যবহার করতে পারি, এটিকেট মেনে ব্যবহার করতে পারি, উপযুক্তভাবে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু সেটি আমার জন্য উপকারী। সুতরাং এই এআই ব্যবহার করা মানেই আমি গেলাম চলে গেলাম, সব শেষ হয়ে গেল, এটা ভাবা যাবে না। আমাকে এআইয়ের ব্যবহারটি শিখতে হবে। এআই ব্যবহার করে আমি কি কাজ করছি, কেন করছি, এবং এর মধ্য দিয়ে আমি কি আমার নিজের উৎকর্ষ বাড়াচ্ছি কিনা, এবং আমার যে প্রোডাক্টিভিটি, আমার কাজ, আমার প্রফেশন বা আমার সমাজের জন্য, আমার পড়ালেখার জন্য কোনো উপকার হচ্ছে কিনা, এটি খুব গুরুত্বপূর্ণ। এআইকে কি আমি কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করছি কিনা, কোনো কারো ছবিকে এডিট করে তাকে কোনো রকমভাবে আমরা মানে একটা বলবো যে খারাপভাবে উপস্থাপন করার জন্য আমরা ব্যবহার করছি কিনা, সেটি যেন না হয়। সুতরাং এআই, গুগল, চ্যাট জিপিটি প্ল্যাটফর্মগুলোকে ভয় পাওয়ার কিছু নাই। আপনি একটি শব্দ আগেও বলেছেন, লিটারেসি। আমাদের লিটারেসি যত ভালো হবে, আমরা যত ভালোভাবে যৌক্তিকভাবে এটির ব্যবহার করতে শিখব, শক্তিশালীভাবে, কনফিডেন্টের সাথে, তত কিন্তু আমাদের কোনো ভয় নেই। ধন্যবাদ স্যার। এখন একটা বিষয়, সেটা আমরা ফেসবুকে যে ইনফ্লুয়েন্সাররা যারা আছে তারা কিন্তু আমাদেরকে এক কথায় নিয়ন্ত্রণ করে।
এই খাবারটা খাবেন, এই খাবারটা ভালো, এই হোটেলে যাবেন, তারপরে এই জামাটা পরবেন। এক কথা হচ্ছে কি আমরা তাদের প্রতি ধাবিত হচ্ছি, নিজেদের কোনো চিন্তা হচ্ছে কি আমরা আগাইতে পারতেছি না। তো এই ক্ষেত্রে ডিজিটাল ডিভাইসগুলো যখন আমরা ব্যবহার করি এবং অন্যের কথা মতো চলতে থাকি, এই ক্ষেত্রে হচ্ছে এই ডিজিটাল ব্যবহারগুলো হচ্ছে গিয়ে আমরা নিজেদের মতো করে কিভাবে ব্যবহার করবো, এখান থেকে কিভাবে বের হয়ে আসবো? খুব বেশি বের হয়ে আসার প্রয়োজন আমি মনে করি না, বরং আপনি যেটা বললেন যে ইনফ্লুয়েন্সার, হ্যাঁ, সেই ইনফ্লুয়েন্সারদেরকে ইনফ্লুয়েন্স করতে হবে, তাদেরকে আচ্ছা, ইনফ্লুয়েন্স করতে হবে, তাদের কন্টেন্টটা যেন হ্যাঁ, একটু মানুষের উপযোগী হয়ে ওঠে, তাদের কন্টেন্টগুলো যেন এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার কিভাবে করতে হবে, কিভাবে ডিজিটাল প্ল্যাটফর্মের একটি ইতিবাচক ব্যবহার করা যায়, যৌক্তিক ব্যবহার করা যায়, নিরাপদ ব্যবহার করা যায়, কার্যকরী ব্যবহার করা যায়, সেই দিকটাকে লক্ষ্য রেখে, সেই মিশন ভিশনকে সামনে রেখে সেই ইনফ্লুয়েন্সাররা যদি ইনফ্লুয়েন্সড হন এবং তারা যদি কন্টেন্টগুলোকে সেভাবে তৈরি করেন, তাহলে কিন্তু আমরা তাদেরকে আরও বেশি ফলো করতে চাই। আমরা মনে করি ইনফ্লুয়েন্সারদের খুব দরকার আছে আমাদের সমাজে, ইনফ্লুয়েন্সাররা আমাদের জন্য ক্ষতিকারক নন, কিন্তু তাদেরকে একটু ইনফ্লুয়েন্স করে তাদের কন্টেন্টগুলো এবং তাদের শুভবুদ্ধির জায়গাগুলোকে আমাদেরকে বেশি বেশি নার্চার করতে হবে। তারা যেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন যাতে আমাদের তরুণ কিশোররা উপকৃত হয়, তারা যেন এমন কিছু কন্টেন্ট তৈরি করেন যাতে আমরা নিরাপদে কার্যকরীভাবে ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করতে পারি, তারা যেন এমন কিছু প্ল্যাটফর্ম তৈরি করেন যেটি আমাদের সেই প্রথাগত শিক্ষা এবং প্রথাগত উৎকর্ষ সাধনের বিকল্প কিছু হতে পারে। অনলাইনে যদি আমি না থাকি তাহলে মনে হইতেছে কি আমি পৃথিবীর বাইরে চলে গেছি। একটা ঘটনা ঘটে গেল কি, একজন কন্টেন্ট ক্রিয়েটরের বউ আরেকজনের নিয়ে ভেগে গেছে, তুই জানোস না এখনো? তো এই বিষয়টা থেকে আমি মুক্ত পাবো কিভাবে, এটা বলেন আমাকে। রাইট, এটিকে আমরা কিন্তু অনেক সময় বলে থাকি ডুম স্ক্রোলিং। আপনারা শব্দটি শুনেছেন হয়তো। ডুম স্ক্রোলিং শব্দের অর্থ হচ্ছে এই যে আপনি যেই কথাগুলো বললেন, যেই কন্টেন্ট নেতিবাচক বা খানিকটা আমাদের উত্তেজনা উদ্রেককারী কিছু কন্টেন্ট যদি থাকে, খারাপ ধরনের কোনো কন্টেন্ট যদি থাকে যেগুলোর প্রতি মানুষের একটু আকর্ষণ বেশি, বা অন্য ধরনের বিভিন্ন অপরাধ প্রবণতা, অপরাধ, সামাজিক অসঙ্গতিগুলো, সেগুলো বারবার দেখার প্রবণতা থাকে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষের। হয়তো ভালো জিনিসের চাইতে এই জিনিসগুলো যেটি আসলে প্রোডাক্টিভ না, হ্যাঁ, কে কার স্ত্রীকে নিয়ে ভেগে গিয়েছেন, আপনি যে শব্দটি বললেন কোট আনকোট করে বলছি, সেটি কিন্তু আমাদের জন্য কোনো প্রোডাক্টিভ কিছু হবে না। সেটি জেনে আমাদের কিন্তু খুব নিজেদের কোনো উৎকর্ষ সাধন হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে এটির ওপরে কিন্তু আমাদের আকর্ষণটা হয়তো বেশি থাকে। এটাকে আমরা বলি ডুম স্ক্রোলিং। এবং ডুম স্ক্রোলিংয়ের ক্ষতি কিন্তু ডিজিটাল আসক্তির চাইতে অনেক গুণ বেশি। শুধু ডিজিটাল আসক্তির চাইতে ডুম স্ক্রোলিংয়ের আসক্তি হলে আমাদের মানসিক স্বাস্থ্য কিন্তু দারুণভাবে ব্যাহত হয়, আমাদের ভেতর উদ্বিগ্নতা তৈরি হয় এবং আমাদের ব্যক্তিত্বের বিকাশ ব্যাহত হয়, পার্সোনালিটি ডিসঅর্ডার তৈরি হবে। তখন দেখা যাবে আমার ভেতরে নেতিবাচক আচরণগুলো বাড়ছে, আমি নেতিবাচক আচরণ বেশি করছি, অন্যের সমালোচনা করা, অন্যের দোষ ত্রুটি খুঁজে বের করা, এই বিষয়গুলো আমি বেশি করছি, অন্যকে বুলিং করা, হ্যাঁ, ট্রল করা, এগুলো আমি বেশি করছি। ফলে ডুম স্ক্রোলিং থেকে কিন্তু আমাদেরকে দূরে থাকতে হবে। এবং আপনি যেই কন্টেন্টগুলোর কথা বললেন সেগুলো কিন্তু সবই ডুম স্ক্রোলিংয়ের কন্টেন্ট। ধন্যবাদ স্যার। আচ্ছা, এখন হচ্ছে আমাদের দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবেন, সেটা হচ্ছে প্রযুক্তি আমরা ছাড়বো না, তবে প্রযুক্তির সঙ্গে সুস্থ সম্পর্ক গড়ে তোলাটা কতটা প্রয়োজন? আমরা তো অবশ্যই বলেছি যে বর্তমান যুগে এই সময়টিতে যেখানে আমরা একটি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে চলছি, প্রবেশ করেছি বলবো না, আমরা ঢুকে গিয়েছি এবং চলছি সেই চতুর্থ শিল্প বিপ্লবের ভেতর দিয়ে। প্রযুক্তি ছাড়া, ইন্টারনেট ছাড়া, ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া আমাদের নিঃশ্বাস নিলে সেই নিঃশ্বাসটি ফেলবো কিনা তারও নিশ্চয়তা নাই। তার মানে ডিজিটাল প্ল্যাটফর্ম আমার লাগবেই, প্রযুক্তি আমার লাগবেই, ইন্টারনেট আমার লাগবেই, কিন্তু সেটিকে আমাদেরকে তিনটি শব্দ মাথায় রেখে ব্যবহার করতে হবে। আমরা সেটির যৌক্তিক ব্যবহার করছি কিনা, মানে অতি ব্যবহার বা অপব্যবহার যেন না করি। আমরা সেটির নিরাপদ ব্যবহার করছি কিনা, যে আমাদের সেটি ব্যবহার করতে যে আমার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কিনা, আমি নিজে সাইবার বুলিংয়ের মুখোমুখি হচ্ছে কিনা, অথবা আমি কাউকে সাইবার বুলিং করছি কিনা, আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, অথবা আমি কাউকে ক্ষতি করছি কিনা। 3 নম্বরটি হচ্ছে সেটি কি কার্যকরী কিনা, আমি যেটি ব্যবহার করছি সেটি আমার উৎকর্ষ সাধনের জন্য, আমার প্রোডাক্টিভিটির জন্য কতটুকু দরকার, পাশাপাশি সেটি আমাকে বিনোদনও দিচ্ছে কিনা। বিনোদনের জন্য কিন্তু এই প্ল্যাটফর্ম আমরা ব্যবহার করব। তার মানে 3টি শব্দ যদি মাথায় রাখি, যৌক্তিকভাবে ব্যবহার করা, কার্যকরীভাবে ব্যবহার করা এবং নিরাপদভাবে ব্যবহার করা, তাহলে কিন্তু আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমরা বলি সকলকে, সকল বয়সের মানুষকে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার এই 3টি শব্দ মাথায় রেখে করতে হবে, জানতে হবে এবং শিখতে হবে। ধন্যবাদ স্যার আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। ডিজিটাল ডিটক্সের সুবিধা পেতে হলে আপনাকে পাহাড়ের চূড়ায় পালিয়ে যেতে হবে না নেটওয়ার্কের বাইরে, শুধুমাত্র সচেতন হলেই যথেষ্ট। ঘুমানোর 1 ঘন্টা আগে ফোন বন্ধ রাখুন এবং ফোন ছাড়া হাঁটতে বের হন পার্কে। প্রযুক্তি আমাদের ভবিষ্যৎ, কিন্তু মানসিক স্বাস্থ্য আমাদের ভিত্তি।
ডিজিটাল স্ক্রিনের বাহিরেই আমাদের মানুষ হয়ে থাকাটাই এখন সবথেকে জরুরি। সবাই মানসিকভাবে ভালো থাকবেন এবং আমাদের কৈশোর তারুণ্যের কণ্ঠস্বর পডকাস্টের সাথে থাকবেন। ধন্যবাদ।